আজকে বলছি আপনাদের সামনে, রিমান্ডে ছিলাম 1.5 মাস। প্রত্যেক দিন আমাকে বলা হতো তুই পাকিস্তানি রাজাকার। আমার আকাবের দিন ওলামায়ে কেরামের নাম ধরে ধরে বলতো তারা ছিল পাকিস্তানি রাজাকার, তোরা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, তোরা পাকিস্তানি রাজাকার। আমরা পাকিস্তানি রাজাকার নই, একদিনের জন্য পাকিস্তান যাই নাই, পাকিস্তানের সাথে আমাদের আলাদা কোনো সম্পর্ক নাই, পাকিস্তানের কোনো ভিসা আমার পাসপোর্টে নাই। তোমরা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলেছো, আজকে তোমাদেরকে বলতে চাই তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার। তোমরা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলেছো, আমরা হলাম দেশের দেশপ্রেমিক, তোমরা হলাম দেশদ্রোহী। আজকে তোমরা দেশদ্রোহীর ভূমিকা পালন করছো পদে পদে। আমার বাংলাদেশের অত্যন্ত সুরক্ষিত এলাকা শহীদ সচিবালয়ে আগুন কে দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো মাটির নিচ থেকে খুঁজে তাদেরকে বের করতে হবে। বাংলার মাটিতে ফাঁসির রাস্তা। পরিষ্কার ভাষায় বলতে চাই, 15 বছর তোমরা লুণ্ঠনের ইতিহাস কায়েম করেছ। একজন মৌলানা সাহেব, নামদারি একজন মৌলানা সাহেব ছিল তাদের এমপি, ওনাকে গ্রেফতার করেছেন, তার বাসায় পাওয়া গেছে 30 লাখ। একজন বিচারপতি, নাম বলবো না, বর্ডারের কাছে ধরা পড়ছে, তার ব্যাগের ভিতরে 70 লাখ। একজন লিডারকে ধরতে তার বাসায় গেছেন, তার বাসা তল্লাশি করেছেন, সেই জায়গার ভিতরে লিফটের গর্তের ভিতরে পাওয়া গেছে 400 কোটি। কি পরিমাণ লুণ্ঠন করেছ! তোমার ফিউন 400 কোটি টাকার মালিক, তোমার ছেলে কত কোটি টাকার মালিক, তুমি কত কোটি টাকার মালিক। পরিষ্কার ভাষায় বলতে চাই, অস্ট্রেলিয়া তাকে টাকা দেয় নাই, কানাডা তাকে টাকা দেয় নাই, আমেরিকা তাকে স্থান দেয় নাই, ব্রিটেন ইউরোপ তাকে স্থান দেয় নাই, তাকে কুলে বসায় মোদি প্রমাণ করেছে ভারত বাংলাদেশের বন্ধু নয়, ভারত বাংলাদেশের শত্রু। আজকে তোমরা আমাদের দেশের মেয়েটাকে বাইরে গেছে, তোমরা তাকে স্থান দিয়েছো। মেয়ে বাইরে গেছে, এরপরে কি যৌতুক পায়? বাবার বাড়িতে কিছু পায়? ওই বাবা এখন আবার যৌতুকটাও চাও, মেয়েটারে নিছো যৌতুকটাও চাও। ঘটনা কি? 16 তারিখে বক্তব্য দিছ, এটা হিন্দুস্তানের স্বাধীনতা, রক্ত দিলাম আমরা। 1971-এর যুদ্ধে তোমরা সহযোগিতা করেছো, তোমাদেরকে ধন্যবাদ জানাই। 54 বছর। কিন্তু আজকে যেহেতু তোমাদের স্বাধীনতা বলছো, সেই জন্য বলতে চাই, পশ্চিম পাকিস্তানিরা আমাদের দেশে যুদ্ধ করতে খালি হাতে আসে নাই, ভারী অস্ত্র শস্ত্র নিয়ে এসেছিলেন, অতি দামি দামি সম্পদ নিয়ে এসেছিলেন। যুদ্ধে যখন তারা পরাজয় বরণ করেছে, তাদের সমস্ত সম্পদ আমাদের মালিকানা ছিল, তোমরা সব লুণ্ঠন করে নিয়ে গেছো। 54 বছর পর্যন্ত আমাদেরকে পানির অভাবে মারছ, পদে পদে আমাদের দেশটাকে তোমরা ফতুর বালু দিয়েছে। 15 বছর পর্যন্ত যারা ক্ষমতায় ছিল দিনের বুট রাত্রে করে তোমাদের প্ররোচনায়, তোমাদের সহযোগিতায়। আজকে তোমরা প্রমাণ করো যে তোমরা আওয়ামী লীগের বন্ধু হতে পারো, বাংলাদেশের জনগণের বন্ধু নয়। ঠিক তবে ঠিক আমার ভাইরা, আমার এই মাদ্রাসায় ছোট্ট একটা প্রোগ্রামে মামুনুল হক সাহেবকে আসতে দেবে না। বাংলাদেশের কত জায়গায় গেলাম, স্টেজের কাছে যাওয়ার পরে বলছে হুজুর স্টেজে ওঠা যাবে না। কথাই বলতা খেলা হবে। 15 বছর খেলার মাঠেই ছিলাম। জেলখানায় যাওয়ার আগে যেই গলায় কথা বলেছি, জেল থেকে বের হয়ে সেই ভাষায় কথা বলেছি। 15 বছর তোমাদের খেলার মাঠে আমরা ছিলাম, কিন্তু তোমরা আমাদের সাথে খেলতে আসছো পুলিশ বাহিনীর অস্ত্রের মাধ্যমে, তোমাদের কোনো শক্তি ছিল না। আজকে তা প্রমাণ হয়েছে, না হইলে এখন পুলিশ তোমাদের সাথে নাই। আসো দেখি,
আসো, কত দানে কত চাউল একটু দেখাই দেওয়া হবে, আসো। জেলখানার ভিতরে ওলামায়ে কেরাম অনেকেই গ্রেফতার হয়েছিলেন। কাশিমপুর কারাগারে, এই কেরানীগঞ্জ কারাগারে প্রথম আমাকে যখন 1.5 মাস রিমান্ডের পরে যখন কারাগারে নেওয়া হলো, ঘটনাচক্রে আমি ছিলাম সকলের চাইতে বয়স্ক, আমি সকলের সিনিয়র। সেখানে অনেক ওলামায়ে কেরাম ছিলেন, প্রায় 60-70 জন। কেরানীগঞ্জ কারাগারে আমাকে সন্ধ্যার পরে নিয়েছেন। পরের দিন সকালবেলা খবর হলো আমি আমার রুমে আছি, মাত্র আধা ঘন্টার জন্য তালাটা খোলা হতো, 4:30 থেকে 5টা, নাহলে ফাঁসির সেলে আমাদেরকে আবদ্ধ করে রাখা হয়েছে। ফাঁসির সেল থেকে আমাদেরকে বের হতে দেওয়া হয়নি। আমরা যেই কয়টা রুমের মধ্যে ছিলাম সেই রুমের বাহিরে একটা লাল ফিতা টানানো ছিল, এখানে লেখা ছিল হেফাজত ওয়ার্ড, প্রবেশ নিষেধ। আমাদেরকে যখন কোর্টে চালান করা হতো, কোর্টে যখন হাজিরা দিতে আনা হতো, তখন হাতে পায়ে কোমরে বেরি লাগিয়ে আনা হতো। আমাদেরকে চুপ ডাকাইতের মতো তোমরা ব্যবহার করেছ। আমরা দেশে কোনো চুরি ডাকাতি করি নাই, কিন্তু আজকে আমাদের ভিতরে রক্তক্ষরণ হয়। ইনু মেনন সাহেবেরা যারা গ্রেফতার হয়েছে, তারা যখন ইস্তারির কাপড় পরে কোর্টে হাজিরা দিতে আসে, পরিষ্কার ভাষায় বলব, অন্তর্বর্তীকালীন সরকার তারা হলো দেশের চোর আর ডাকাত। তারা দেশের সম্পদকে লুণ্ঠন করেছেন, তারা হলো খুনি, হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে। তারা কেন জামাই আদরে থাকবে? তাদেরকে ফাঁসির কাস্টে রাখতে হবে, হাতে পায়ে ডান্ডা বেরিয়ে লাগাই আনতে হবে। আমার বন্ধুগণ, তখন ওই ওলামায়ে কেরাম আমাকে জড়াইয়া ধরে হু হু করে যখন কান্না শুরু করে দিয়েছে, আমি তখন সেখানে একটা কথা বলছিলাম, আপনারা নির্যাতিত হচ্ছেন, জেলখানার ভিতরে কষ্ট করতেছেন। আমার মন বলছে এমন একদিন আসবে, নাতি লজ্জায় বলবেন আমার দাদা আওয়ামী লীগ করত। আজকে সেদিন আসছে, আজকে সেদিন আসছে। আজ সেই দিন আমাদের সামনে এসেছে, তবে দিনটা যাতে নস্যাৎ হয়ে না যায়, পরাজিত শক্তি যাতে আবার বাংলাদেশে উঠে দাঁড়াইতে না পারে, তারা যেন আবার ইন করতে না পারে। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। ঠিক কিনা আমি ঠিক বলেন? ঠিক কিনা ঠিক বলেন? গত 15 বছর কোনো মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না। গত 15 বছর কোন ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনের স্টেজ নিরাপদ ছিল না। এই দেশের কোন আলেম ওলামায়ে কেরামের কণ্ঠ নিরাপদ ছিল না। বাংলাদেশের এমন কোন সেক্টর নাই যেখানে হত্যাযজ্ঞ চালাই নাই। আমার দেশের আওয়ামী লীগ, আমার দেশের বিএনপি, জামাত সহ বিরোধী দল ও পথের যারা ছিল, তারা নির্যাতিত হয়েছেন পদে পদে। আমরা তাদের নির্যাতনে দুঃখিত, আপনাদেরকে সহানুভূতি পেশ করি, আপনাদের সাথে আমরা আছি। তবে একটি কথা বলতে চাই, আপনাদের হাজার হাজার কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে, আপনাদের হাজার হাজার কর্মী জেলখানার ভিতরে ছিল, অনেককে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছে, রাস্তাঘাটে মিছিলে হত্যা করা হয়েছে। আপনারা অনেক হত্যা হয়েছেন, আপনাদের অনেকে শাহাদত বরণ করেছেন। তবে বুকে হাত দিয়ে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, 15 বছর আপনারা যত নির্যাতিত হয়েছেন, সবচাইতে বেশি নির্যাতিত শাপলা চত্বরে আমরা হয়েছি। এক রাত্রে আমার শাপলা চত্বরে আলেম ওলামায়ে কেরামের তাহাজ্জুদরত, ঘুমন্ত জিকিররত আলেম ওলামায়ে কেরামের উপরে 1,54,000 গুলি চালানো হয়েছে। আজকে পিলখানায় হত্যাকাণ্ডে 57 জন আর্মি অফিসার সহ 83 জন সেখানে নিহত হয়েছেন, তারা শাহাদত বরণ করেছেন। তাদের হত্যাকাণ্ডের বিচার আমরাও চাই, তাদের হত্যাকাণ্ডের বিচার হতে হবে। বাংলাদেশে যদি বুদ্ধিজীবী হত্যার বিচার হয়ে থাকে, বাংলাদেশে 57 জন আর্মি অফিসার এই দেশকে পঙ্গু করার জন্য, দেশটাকে পরাধীন বানাইবার জন্য 57 জন আর্মি অফিসারকে স্বাধীনতা বিরোধী হিসেবে হত্যা করে তাদেরকে লাশ বানানো হয়েছে। এই 57 জন আর্মি অফিসারের এক একজনের পক্ষ থেকে, হাসিনার এক একজনের পক্ষ থেকে এক একটা করে ফাঁসি হবে। 57 জন আর্মি অফিসারের বিচার আমরাও চাই, তাদের জন্য কমিশন গঠন করা হয়েছে। আজকে আমির হেফাজতকে সামনে রেখে আজকের জনসমুদ্রে পরিষ্কার ভাষায় বলতে চাই, অনতি বিলম্বে শাপলা চত্বরের হত্যাকাণ্ডের জন্য কমিশন গঠন করতে হবে, কমিশন গঠন করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। ফাঁসি 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 চাই।
ফাঁসি ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই, নারায়ে তাকবীর। এই দেশ আমার, এই মাটি আমার, এই দেশের জন্য রক্ত আমরা দিয়েছি। ইংরেজের বিরুদ্ধে 250 বছর লড়াই আমরা করেছি। দেশের স্বাধীনতার জন্য রক্ত আমরা প্রথম দিয়েছি। ইংরেজ এই দেশ দখল করেছিল, কোন লিডার, কোন নেতা ইংরেজের বিরুদ্ধে একটা শব্দ বলার সাহস পাই নাই। যদি সাহস করেছেন, একজন আলেম করেছেন, তার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ। তার এই ফতোয়ার পর থেকে আমরা যুদ্ধ করেছি 250 বছর। 3.5 লক্ষ আলেম উলামায়ে কেরাম জীবন দিয়েছেন। এই দেশের আলেম উলামায়ে কেরাম জীবন দিয়ে ইংরেজকে দেশ থেকে ভাগিয়ে দিয়েছেন। ফলশ্রুতিতে দেশটা 2 ভাগে স্বাধীন হয়েছে। আজকে যারা স্বাধীনতার পক্ষ শক্তি বলে স্লোগান দাও, আলেম উলামায়ে কেরামকে দেখলেই মনে করে রাজাকার, দেখলেই মনে করে তারা স্বাধীনতা বিরোধী, তারা দেশপ্রেমিক না। তাদেরকে বলতে চাই, স্বাধীনতার ইতিহাস তোমরা ভুলাই দিয়েছ। পরিষ্কার ভাষায় বলছি, আমার মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি যিনি রেশমি রুমাল আন্দোলন যদি না করতেন, তাইলে দেশ স্বাধীন হতো না, ইংরেজ এই দেশ থেকে বিতাড়িত হতো না। আমার মাহমুদুল হাসান দেওবন্দিকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। যদি পাকিস্তানের 1947 সনের স্বাধীনতার ইতিহাস রচনা করতে চাও, আমার হুসাইন আহমদ মাদানিকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। যিনি করাচিতে 146 ধারা ভঙ্গ করে হাজার হাজার মানুষের সামনে তিনি বুক টান করে আস্তিনের বোতাম খুলে দিয়ে তারপরে তিনি সেখানে বক্তব্য রেখেছিলেন। 146 ধারা জারি করা হয়েছে, বারবার এলান হচ্ছে আজকের সমাবেশ হবে না। সমাবেশ যিনি পরিচালনা করবেন, যিনি সমাবেশের ঘোষক হবেন, যিনি সমাবেশের সভাপতিত্ব করবেন, দেখা মাত্রই তাকে গুলি করা হবে। হুসাইন আহমদ মাদানী সবাইকে ফাঁক করে লাফ দিয়ে স্টেজে যায় উঠছেন। উইটা তারপরে বুক টান করে আস্তিনের এই সদরিয়ার বোতামগুলি খুলে দিয়ে বুক টান করে বলছেন, আমি এই মাহফিলের সভাপতি, আমি এই স্টেজের পরিচালক। কারা গুলি, চতুর্দিক থেকে তখন গুলি করা শুরু করেছেন। একটা গুলিও হুসাইন আহমদ মাদানির গায়ে লাগে নাই। মধ্যখান দিয়ে ভালো করে আপনাদের বলে দিতে চাই, আমি আমার গায়ে কিন্তু সদরিয়া পড়ছি, বোতাম লাগাই নাই। এই যে হুজুর পড়ছে, বোতাম লাগাইছে যে, আরো হুজুরদের দেখেন বোতাম কিন্তু লাগাই নাই, বোতাম খোলা। হুসাইন আহমদ মাদানী যখন বোতাম খুলে দিয়েছিলেন, এরপর থেকে উনিও বোতাম লাগাই নাই, আমরাও তারপর থেকে বোতাম লাগাই না। এটাকে তোমরা বলছো মুজিব কোট, আসলে এটা মুজিব কোট নয়, এটা উলামা কোট। এটার ইতিহাস ভালো করে মনে রাখবেন। আল্লামা শামসুল ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি লালবাগ মাদ্রাসা, বরকাটার মাদ্রাসার প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান, তার বাড়ি কোঠালীপাড়া। শামসুল ফরিদপুরি সাহেবের বাড়ি হলো গহরডাঙ্গা। পাশাপাশি মুজিবুর রহমান চাইতেন শামসুল ফরিদপুরি সাহেবের সঙ্গে সময়ে সাক্ষাৎ করার জন্যে। তিনি সেখানে হঠাৎ করে একদিন গেছেন। শামসুল ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি এক কোট গায়ে দিয়ে রাখছেন। হঠাৎ করে যাই দেখে শেখ মুজিব বলতেছেন, হুজুর কোটটা আপনাকে খুব মানাইছে। শেখ মুজিবকে শামসুল ফরিদপুরি বলছেন, তুই দাঁড়া। দাঁড়াইছে পরে নিজের গায়ের কোটটা খুলে শেখ মুজিবকে পরাইয়ে দিয়ে তারপরে বলছেন, তোরেও খুব মানাইছে, এটা তুই লয়ে যা। এই হলো কোটের ইতিহাস। এটা আসলে মুজিব কোট নয়, এটা উলামা কোট। উলামা কোট। তখন থেকে হুসাইন আহমদ মাদানী বোতাম খুলে দিয়েছিলেন। এরপর থেকে উলামায়ে কেরামের বোতাম লাগাই নাই। হুসাইন আহমদ মাদানী যদি লাহোরের কোর্টে দাঁড়ায়া বিচারকের বিরুদ্ধে কথা না বলতেন, দেশ স্বাধীন হতো না। বিচারক তাকে জিজ্ঞেস করেছেন, আপনার নাম কি? হুসাইন আহমদ বলে, হ্যাঁ। আপনার বিরুদ্ধে অভিযোগ হলো আপনি নাকি ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া মুসলমানের সন্তানদের জন্য হারাম ফতোয়া দিয়েছেন। হুসাইন আহমদ মাদানী কাট করে দাঁড়িয়ে বলতেছেন, আগেও ফতোয়া দিছি, এখনো দিচ্ছি, সামনেও দেব। যেই বলছেন